This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়। TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি ঠোঁটকাটা। দেখুন, দুর্যোগের সময় বিশেষ করে একটু খেয়াল করে দেখবেন, বন্যার সময় বিশেষত গ্রামাঞ্চলে একটা কমন ছবি দেখা যায় বহু জায়গায়। আপনি হয়তো নিশ্চয়ই চাক্ষুষ করেছেন কোনোদিন বা ছবিতে দেখেছেন, চারপাশে জল জল আর জল। তখন বাঁচার জন্য একই গাছে উঠে বসে আছে মানুষ আর সাপ, মানে মানুষ আর হিংস্র প্রাণী। সাপ না হয়ে অন্য কিছুও হতে পারে। তৃণমূল কংগ্রেস মানে শাসক দল তেমন কোনো দুর্যোগে পড়েছে কিনা আমার জানা নেই, আমি বলতে পারবো না। কিন্তু বীরভূমের হাসন কেন্দ্রে কাজল শেখের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় একটা ছবি দেখে আমার ওই দুর্যোগের কথাটা মনে পড়ে গেল। উপমা হিসেবে বলছি, কাজল শেখের পাশে অনুব্রত মণ্ডল। এই হাসান সিটে যে দাঁড়িয়েছে আমাদের কাজল, তাকে ভোট দাও, মানে মমতা ব্যানার্জিকে ভোট দাও। 294টা সিটে যারা দাঁড়িয়েছে সবটাই মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট। অনুব্রত মণ্ডল বলছেন, শুধু বীরভূমের হাসন নয়, রাজ্যের সব কেন্দ্রেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নিজেও বারবার এই কথাটা বলেন, সেই 2016 থেকে বলেন, আজও বলে আসছেন। সেই মমতা নিজে প্রার্থী ভবানীপুরে। আচ্ছা, ভবানীপুরে এবার পাটা উইকেট না ঘূর্ণি পিচ? এই ভোটের সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয়, জল্পনার বিষয়, চর্চার বিষয় এটাই, ভবানীপুরে উইকেটটা ঠিক কেমন। ভবানীপুরে ভোট যুদ্ধ সামলাচ্ছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মানে মূলত যারা সামলাচ্ছেন তৃণমূল শিবিরে, যাদের ওপর দায়িত্ব, এবং মন্ত্রিসভার নাম্বার 2 ফিরহাদ হাকিম, যাকে অনেকেই ববি বলে ডাকেন। ববি আবার নিজেও প্রার্থী কলকাতা বন্দর কেন্দ্রে, ফলে নিজের বিধানসভা কেন্দ্রের পাশাপাশি ববিকে ভবানীপুরের বাড়ি বাড়ি ছুটতে হচ্ছে। ইন্টারেস্টিং যেটা, তাদের সঙ্গে যুক্ত করা হয়েছে মন্ত্রী জাভেদ খানকে, যিনি মন্ত্রী তো বটেই, যিনি কসবা বিধানসভা কেন্দ্রে এবারও প্রার্থী। ভবানীপুরের পিচে বল যথেষ্ট ঘুরছে বলেই মনে হচ্ছে, ঘূর্ণি পিচ। যদি ঘূর্ণি পিচ নাই হবে তাহলে এতজন সেনাপতিকে কেন নামানো হচ্ছে বলুন তো? আজ আবার তৃণমূলের রাজ্য সভাপতির দফতরে, মানে সুব্রত বক্সীর দফতরে, ভবানীপুর বিধানসভার জন্য তৃণমূলের থিঙ্ক ট্যাঙ্কের স্ট্র্যাটেজি বৈঠক ছিল, কৌশল বৈঠক ছিল। 8 এপ্রিল মনোনয়নপত্র পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওটা একটা বিগ ইভেন্ট হবে সেদিন, মেগা ইভেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মনোনয়ন পেশ করবেন ভবানীপুরে, সেদিকে রাজ্যবাসীর চোখ তো থাকবেই। আজও ভবানীপুরের এই কৌশল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন না, কারণ গত 2 রাত তিনি কাটিয়েছেন মালদায়। মালদার পিছেও কিন্তু এবার অনেকে বলছেন বল পড়ছে আর বন বন করে ঘুরছে। বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে মালদার বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের মুসলিম কর্মী সমর্থকরা বিজেপিতে এসে নাম লেখাচ্ছেন, বিজেপিতে যোগ দিচ্ছেন, এবং সেটা প্রকাশ্যে। দিকে যখন বাম কংগ্রেস কোমর কষছে, মাথা চাড়া দিচ্ছে মিম বা হুমায়ুন কবিরের দল, তখনই অন্যদিকে সংখ্যালঘুদের একটা বড় অংশ বিকল্প হিসেবে খুঁজে নিচ্ছে বিজেপিকে। আমরা মুসলিম সমাজ বুক ভরা আশা নিয়ে দিদিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছিলাম। এই দিদি মুসলিমদের জন্য কি করেছে? মুসলমানদেরকে আশ্বাস দিয়ে যে মমতা ব্যানার্জি যেভাবে তেজপাতার মতন মুসলিমদেরকে ব্যবহার করেছে, আমরা সেই জায়গায় আর থাকতে চাই না। মালদায় তৃণমূলের পক্ষে ইঙ্গিত বা লক্ষণ কি ভালো নয়? তাই তো মনে হচ্ছে। পিচে বল পড়ছে আর দুমদাম করে ঘুরে যাচ্ছে। মালদার কথা বলছি স্পেশালি। গত বিধানসভা ভোটে মালদা জেলার 12টি আসনের মধ্যে 8টিতে জিতেছিল তৃণমূল, 4টিতে বিজেপি। এবার কি কোনো দুর্যোগের পূর্বাভাস শাসক দল পাচ্ছে? তাই কি গতকাল আর আজ মিলিয়ে মালদায় 4টি জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মালদা শহরে রোড শো করেছেন মুখ্যমন্ত্রী। মালদা জেলাতেই মোথাবাড়ি,
যেখানে বিচারকদের কার্যত আটকে রাখা হয়েছিল, অনেকে বলছেন কোট আনকোট এটাকে বন্দিও বলা চলে, বন্দি করে রাখা হয়েছিল, তাই নিয়ে এখন হুলস্থুল কাণ্ড। মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। আমাদের খেলা হবে, খেলা হবে। কিন্তু খেলার হলো কোথায়? মোথাবাড়ির ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিবারের কয়েকজনের গর্জন শোনা গেল। যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, ধরো কাউকে ছাড়বে না। এটা আবার কি ধরনের, কেন বলছে? ব্যাস, ওই যে বলছিলাম না, খেলা সত্যি ঘুরে যাচ্ছে বলে মনে হচ্ছে। পিচে বল পড়ছে আর দুমদাম করে ঘুরছে। আচ্ছা, বল যদি না ঘুরতো তাহলে মুখ্যমন্ত্রীর কথা একদম দুম করে ঘুরে গেল কি করে? গরম থেকে নরম। দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে। তো বাইরে থেকে কমিউনাল দল আবার কোথায়? যাহা মিম তাহাই তৃণমূল, যাহা হুমায়ুন তাহাই তৃণমূল, সব তৃণমূল। কথা শুধু ঘুরলই না, যা বললেন তেমন কথা কোথাও কখনো বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি অন্য কাউকে ভোট দেন তাহলে মনে রাখবেন, আমি কিন্তু কোনো সম্পর্ক আপনাদের সাথে আর রাখবো না। আমি খুব সেন্টিমেন্টাল। আমি অনেক দিয়ে যখন আমাকে কেউ বেইমানি করে তখন কিন্তু আমার মনে দুঃখ লাগে, অসম্মানিত বোধ করব। একদম আবেগ, একে বলে ইমোশনাল কোশেন্ট। এটা দেখা যায় রাজনীতিকরা করে থাকেন, অনেকেই করেন। তার প্রতি মানুষের ভালোবাসা, আবেগকে একেবারে নিংড়ে নেওয়ার চেষ্টা করলেন। তিনি বললেন, আমি কিন্তু বড্ড সেন্টিমেন্টাল। আচ্ছা, কখন এরকম হয়? কি আশ্চর্য! মমতা টার্গেট করলেন শূন্য পাওয়া কংগ্রেসকে। টার্গেট মালদায় কংগ্রেসের মূল কাণ্ডারি মৌসম বেনজির নূর। এখানকার মালদায় এত কাজ করার পরেও লোকসভার দুটো সিটের মধ্যে একটা কংগ্রেস পেয়েছে, একটা বিজেপি পেয়েছে, তৃণমূল কিন্তু পায়নি। আমরা তাই মালদার কোনো প্রতিনিধি ছিল না বলে আপনাদের ঘরের একজন মহিলাকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছিলাম। তিনি যে দলাই যান, ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভোটটা তাদের দেবেন না। তারা তৃণমূল থেকে সব নিয়েছে আর যুদ্ধের সময় পালিয়ে গেছে। পলাতকদের ক্ষমা করবেন না। লোকসভাতেও বিজেপিকে আর কংগ্রেসকে দিয়েছেন, তাহলে কি বিধানসভাতেও বিজেপি আর কংগ্রেসকে দেবেন? তাহলে আমরা কি খাবি খাবো? পলাতকদের ক্ষমা করবেন না, মৌসম বেনজির নূরকে উদ্দেশ্য করে বললেন। বোঝাই যাচ্ছে পলাতক ইন্টারেস্টিং টার্ম রাজনীতিতে। কে যে কোথায় পালায়। মুখ্যমন্ত্রী কি বললেন শুনলেন? মালদায় কি তৃণমূল খাবি খাবে? গত বিধানসভা ভোটে 12টার মধ্যে 8টি আসন পাওয়ার পরও তৃণমূল সুপ্রিমো এবার প্রশ্ন করছেন, মালদায় কি তৃণমূল খাবি খাবে? খাবি মাছে খায়। ছিপ নিয়ে বসেছেন কোনোদিন? দেখবেন মাছ খাবি খায়। দুর্যোগের লক্ষণ দেখা যাচ্ছে কি? চলে বাজার তো কুত্তা ভুগে হাজার। মানুষের কাছে তৃণমূল বার্তা দিতে চাইলো যে আমরা যা চাই আজও তা হয়। ওই দেখো কংগ্রেসের প্রার্থী অধীরচৌধুরীকে যেতে দিলাম না, কিন্তু ওরা আমাদের মনোবল জানে না। ওদের ওই বাধাকে গুঁড়িয়ে দিয়ে আমরা আমাদের মতন মিছিল নিয়ে গেছি এবং আগামী আবার যাব।
শুধু বহরমপুর নয়, এইরকম বহরমপুর প্রত্যেকটা বিধানসভা এলাকায় মানুষ আগামী দিনে দেখতে পাবে। উচ্চ মাধ্যমিকে যদি কেউ ফেল করে, সে যদি বলে এবার আমি আবার মাধ্যমিক পরীক্ষায় বসবো, তাহলে তাকে গুরুত্ব দেওয়া উচিত না। অধীর চৌধুরীকে ফালতু ফুটেজ কেন দিতে যাবে তৃণমূল? এটা অধীর চৌধুরী নিজে পরিকল্পনা করে লোক ভাড়া করে এটা করিয়েছেন যাতে উনি ওখানে নন এনটিটি থেকে এনটিটি হতে পারেন। প্রত্যেকটা জায়গায় এইভাবে হেনস্থা করা মানে তো ওরা আমার কাছে পরাজিত। আর এবার আবারও বলে দিচ্ছি, পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। সাঁতার কাটা জানি, সাঁতার কাটি না মানে এটা নয় যে সাঁতার কাটা ভুলে গেছে। বার্তাইটাই যা আসবে সামনে গুড়িয়ে দেওয়া হবে। जब हाथी चले बाजार तो कुत्ता भूखे। বহরমপুরে কিন্তু হাই টেনশন লড়াই, আজকের এই ছবিই বোঝা গেল। বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে কি কাণ্ডটা হলো আপনাদের দেখালাম, চোখের সামনে আপনারা দেখলেন। অধীরের কেন্দ্রেই বহরমপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ড তৃণমূলের সভাপতি রাজু মণ্ডল বাড়ি বাড়ি ঘুরে হুমকি দিচ্ছিলেন। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অভিযোগ যায় কমিশনে, রাজুকে গ্রেফতারও করা হয় এবং আজই রাজু ছাড়াও পেয়ে যান। বাইরে বেরিয়েই সাফ কথা, যা হবে 23 তারিখের পর। যা হবে ভোটের পর, যা হবে 23 তারিখের পর, যা কিছু হবে 23 তারিখের পর। না কিছু বলবো না, যা কিছু হবে, যা কিছু হবে সব 23 তারিখের পর। এরকম একটা রাজু না, অনেক রাজুকে দিয়ে এরকম করানো হচ্ছে। হাতে কলমে প্রমাণ পাওয়া গেল বলে একজনকে ধরা গেল। এই বড় প্রধানে কমপ্লেন করে কোনো লাভ হয় না, আজও হচ্ছে না। এসব দেখে শুনে মনে হতেই পারে রাজনীতির মাঠে সত্যি দুর্যোগ চলছে। এবং ঠিক সেই সময়ই মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে চলে এলো একটা ড্রোন, যেটা যথেষ্ট উদ্বেগের। গত বিধানসভা ভোটের আগে ছিল গাড়ির ধাক্কা, হুইল চেয়ার, এবার চলে এলো ড্রোন। কি আশ্চর্য দেখুন, মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে একটা ড্রোন চলে এলো, কিন্তু কেউ সেই ড্রোনকে তৎক্ষণাৎ নামানোর ব্যবস্থা করলেন না। কাদের ড্রোন, কারা ওড়াচ্ছিল, সেই রহস্য কিন্তু এখনো রহস্যই থেকে গেছে। এসব গ্যাঁজাখড়ি গল্প কোত্থেকে পান আপনারা? এসব ড্রামা, নাটক, সস্তার পাবলিসিটি করুন, পিসি করুন। তৃণমূলের মিছিল চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, ওখানে তো অন্য কোনো ড্রোন থাকতে পারে না। প্রত্যেক দিন এইসব ঘটনা ঘটছে কেন? এর মধ্যে কি কোনো বিশেষ ষড়যন্ত্র আছে? এগুলো মানুষ আর নিচ্ছে না, বিশ্বাস করুন। একটা সময় মুখ্যমন্ত্রীকে মানুষ নিতেন, বিশ্বাস করতেন, ভরসা রাখতেন। মুখ্যমন্ত্রী মানুষের চোখে হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘবালিকা 2011-র আগে। এখন সাঁঝবাতির রূপকথা, পুরোটাই ঠাকুরমার ঝুলি, গল্প হয়ে থেকে গেছে। ঠোঁটকাটার প্রথম অর্ধে আপনাদের আজকে দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় মৌসাম বেনজির নূরকে নাম না করে বলেছেন পলাতক, যারা পালিয়ে গেছে তাদের ভোট দেবেন না। মৌসাম বেনজির নূরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়েছেন। মৌসাম বলেছেন মালদায় তৃণমূল শূন্য পাবে। যেই দিন মালদায় কংগ্রেসে জয়েন করে ব্যাক করি, যেভাবে হাজার হাজার মানুষ এসেছিলেন আমাকে ওয়েলকাম করার জন্য কংগ্রেস থেকে, আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যে আমি তৃণমূলে গিয়ে কত বড় ভুল করেছি। এবং আমি নিজের পরিবারের মধ্যে ফিরে এসে আমি খুব শান্তিতে আছি, খুব খুশিতে আছি। উনি যেটা বলেছেন যে আজকে উনি রাজ্যসভায় আমাকে দিয়েছেন, সঠিক কথা বলেছেন যে উনি আমাকে রাজ্যসভায় দিয়েছেন। কিন্তু যখন আমি লোকসভার কংগ্রেসের এমপি ছিলাম, মালদা জেলায় প্রত্যেকটা গলিগলিতে আমি কাজ করতে পেরেছিলাম এবং আমার কাজের প্রচুর কিন্তু প্রুফ আছে। 10 বছর ধরে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করতে পারেন, প্রচুর জায়গায় আমি কাজ করেছি। কিন্তু যখন আমি তৃণমূলের রাজ্যসভার সাংসদ হলাম, মালদা জেলায় কিন্তু আমি একটাও কাজ করতে পারিনি, আমাকে একটা কাজ করতে দেওয়াও হয়নি। এমনকি পার্লামেন্টেও আমি যা যা বলেছি পুরো রাজ্য নিয়ে বলেছি, মালদা নিয়ে আমি কোনো আওয়াজও তুলতে পারিনি। যা পরিস্থিতি আছে তৃণমূলের মানুষ দেখে নিয়েছে। এবার মালদা জেলায় তৃণমূল অন্তত শূন্যতে চলে যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। হাই ভোল্টেজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী যেদিন মনোনয়ন পেশ করতে যান, সঙ্গে ছিলেন অমিত শাহ, সেদিন অশান্তি হয়েছিল। শাস্তির কোপে পুলিশ, এক
ডিসি সহ 4 পুলিশ অফিসারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। সাউথ ডিভিশনের ডিসি 2 সিদ্ধার্থ দত্ত সাসপেন্ড হয়েছেন। বিভাগীয় পদক্ষেপ নিতে মুখ্য সচিবকে নির্দেশ। আলিপুরের ওসি, অতিরিক্ত ওসিও সাসপেন্ড। আলিপুর থানার সার্জেন্টকেও সাসপেন্ড করলো নির্বাচন কমিশন।